শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুজনার্বুদারাধিত পাদযুগং যুগধর্মধুরন্ধর পাত্রবরম বরদাভয়দায়ক পূজ্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। শোকাস্পদাতীতপ্রভাবরম্যং মূঢ়ৈরবেদ্যং প্রণতাভিগম্যং নিত্যানুভূতাচ্যুতসদ্বিলাসং বন্দে প্রভুং গৌরকিশোরসঙ্গম। বন্দে প্রভুং গৌরকিশোরসঙ্গম, বন্দে প্রভুং গৌরকিশোরসঙ্গম। পতিত পাবন শ্রীশিল গুরু মহারাজ কি জয়। অষ্টোত্তর শত শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ জি কি জয়। শিলা প্রভুপাদের পার্শ্বদবৃন্দ কি জয়। দশমদস্থান বৈষ্ণববৃন্দ কি জয়। পরমহংস কুলচূড়ামণি শিল গৌর কিশোর দাস বাজি মহারাজ কি জয়। শিশিল সচ্চিদানন্দ ভক্তমণ ঠাকুর মাস কি জয়। শ্রী রূপানুগ আচার্যবর্গ কি জয়। ভজানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রীমৎ পরমানন্দ বিদ্যারত্ন প্রভু সংকলিত প্রভুপাদ কথিত শিল বাবাজি মহারাজের জীবনীয় শিক্ষা গ্রন্থের নাম পরমগুরু শ্রী গৌরকিশোর। আজকের বিষয় শিল গৌরকিশোর ও মহারাজ মনীন্দ্রচন্দ্র। এক সময়ে কাশিম বাজারের স্বনামধন্য ভূম্যধিকারী স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর শ্রীল গৌরকিশোর প্রভুকে ওং বিষ্ণুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের গুরুপাদ পদ্মরূপে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব জানিয়া কাশিম বাজারের প্রাসাদে বৈষ্ণব প্রশ্নসূচক চিহ্ন সম্মিলনীতে আহ্বান করেন। বৈষ্ণব ভূপতির সকাতর প্রার্থনায় আর্দ্রচিত্ত হইয়া শিল বাবাজি মহারাজ বলেন, আপনি যদি আমার সঙ্গ চাহেন তাহা হইলে আপনার সমস্ত সম্পত্তি গোমস্তাদের হস্তে সমর্পণ করিয়া এই নবদ্বীপের গঙ্গার তটে একটি ছই বাঁধিয়া আমার সঙ্গে বাস করুন। আপনার ভোজনের জন্য কোনো চিন্তা করিতে হইবে না, আমি মাধুকরী করিয়া আপনাকে খাওয়াইব। তখন আপনার ভজনময় কুটিরের প্রাঙ্গণে নিত্য নিমন্ত্রিত হইয়া আমি আবদ্ধ থাকিব। কিন্তু যদি এখন আমি আপনার নিমন্ত্রণ স্বীকার করিয়া অপ্রাকৃত গৌরধাম হইতে আপনার ইন্দ্রপ্রাসাদোপম ভবনে গমন করি, তা হইলে কয়েকদিনের মধ্যেই আমিও আমাকে রাজার প্রতিযোগী মনে করিয়া অনেক ভূমি সংগ্রহ করিতে ব্যস্ত হইয়া পড়িব। তাহাতে এই ফল হইবে যে কৃষ্ণ ভজনের পরিবর্তে বিষয় ভজনের স্পৃহা আমার হৃদয়ে উদিত হইবে এবং তৎফলে ক্রমশঃ আমি আমাকে বৈষ্ণব রাজার হিংসার পাত্র করিয়া তুলিব। কাজেই যদি আপনার সহিত আমার নিত্য প্রণয় রাখিতে হয় এবং বৈষ্ণব বন্ধু আপনি যদি আমার প্রতি কোনো কৃপা প্রকাশ করিতে সত্য সত্যই ইচ্ছা করেন, তবে বিশ্বম্ভরের এই অপ্রাকৃত ধামে বাস ও মাধুকরীর দ্বারা জীবন নির্বাহ করিয়া অনুক্ষণ হরিভজন করাই কর্তব্য। কাশিম বাজারের স্বনামধন্য ভূমি অধিকারী
অর্থাৎ ভূমি অধিকারী, স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী। তিনি স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর, তিনি এক সময় ছিল বাবাজি মহারাজকে জানতে পারলেন যে ইনি প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের গুরুদেব। প্রভুপাদ এ হেন মহাবৈষ্ণব, তাঁর গুরুদেব যখন, তো ইনি ছিল বাবাজি মহারাজ নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। এই জেনে তাঁর কাশিম বাজারের প্রাসাদে বৈষ্ণব সম্মিলনীতে আহ্বান করেন। বৈষ্ণব সম্মিলনী অর্থাৎ অনেক বৈষ্ণব যেখানে উপস্থিত আছেন। তবে এখানে প্রশ্নসূচক চিহ্ন আছে, কারণ কাশিম বাজারের প্রাসাদে যাঁরা ভিড় করেছেন তাঁরা প্রকৃত বৈষ্ণব নন। যদি হতেন তাহলে রাজার আলয়ে যেতেন না। শ্রীমন মহাপ্রভুর শিক্ষায় আছে, যাঁরা ত্যাগী, যাঁরা বৈষ্ণব, তাঁরা বিষয় দর্শন করেন না, রাজ দর্শন করেন না। মহাপ্রভু শ্রী প্রতাপরুদ্রের সঙ্গে সাক্ষাৎ করতে চান নাই, যদিও প্রতাপরুদ্র মহাপ্রভুর ভক্ত ছিলেন জগৎ শিক্ষার জন্য। পরবর্তীকালে যখন মহারাজ প্রতাপরুদ্র রথের সম্মুখে সামান্য সেবা, তথাকথিত সামান্য সেবা, আসলে একটি বড় সেবা, কিন্তু জগতের লোকের সামনে ঝাড়ু দেওয়া এটি খুব উচ্চ পর্যায়ের কাজ নয়, কিন্তু মহারাজ হয়ে তিনি সেই কাজ করার জন্য মহাপ্রভু প্রসন্ন হয়েছিলেন। তবুও জগৎ শিক্ষার জন্য এত বড় সেবা করছেন, ভক্ত যখন দেখা দিই, এটি না করে জগৎ শিক্ষার জন্য তিনি রাজ দর্শন করেন নাই। পার্শ্বদগণ প্রার্থনা করলে তখন ওই প্রতাপরুদ্রের পুত্রকে মহাপ্রভুর সামনে নিয়ে গেছিলেন। আত্মবৈ জায়তে পুত্র, অর্থাৎ পুত্র পিতারই প্রতিনিধি, অতএব এই পুত্রকে দর্শন দিয়েছিলেন। পুত্রের গায়ের রং ছিল শ্যামল বর্ণ, তাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল, দেখে কৃষ্ণ স্মৃতি হয়। এবং সেই সময় কিছু শ্লোকাদি বলেছিলেন যেগুলি খুব আকর্ষণীয় মহাপ্রভুর ভাবের পক্ষে। তখন প্রেমানন্দে মহাপ্রভু তাকে আলিঙ্গন দিয়েছিলেন। সেই আলিঙ্গিত পুত্রকে আলিঙ্গন করেছিলেন মহারাজ প্রতাপরুদ্র। এইভাবে ইনডাইরেক্টলি, সরাসরি মহাপ্রভুর দর্শন নয়, পুত্রের মাধ্যমে মহাপ্রভুর স্পর্শ পেয়েছিলেন। তো মহাপ্রভুর শিক্ষায় রাজদর্শন, বিষয় দর্শন ইত্যাদি নিষেধ। এই জন্য কাশিম বাজারের প্রাসাদে যারা গিয়েছেন, মহারাজ তো ভালো, তিনি তো বিষয় নিয়ে থাকলেও বৈষ্ণবের প্রতি, তাঁর বৈষ্ণব সেবার প্রতি, সঙ্গের প্রতি তাঁর আগ্রহ রয়েছে, কিন্তু যারা তাঁর আমন্ত্রণে গিয়েছেন তার প্রাসাদে, তাঁদের মধ্যে বৈষ্ণবতার হানি রয়েছে। এই জন্য এখানে প্রশ্নসূচক চিহ্ন। এই যে বলছেন কাশিম বাজারের প্রাসাদে বৈষ্ণব সম্মিলনীতে আহ্বান করেন, এখানে প্রশ্নসূচক চিহ্ন মানে প্রকৃত বৈষ্ণব তাঁরা নন। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন দিলেন। এই রকমই হয় আজকের জগতেও, যত সব বৈষ্ণব সম্মিলনী হচ্ছে, সভা হচ্ছে ইত্যাদি, সেখানেও প্রকৃত বৈষ্ণবের অভাব আছে। বেশিরভাগ ক্ষেত্রেই সব বৈষ্ণব গ্রুপ, বৈষ্ণব বিদ্বেষী, সাজা বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণবতার ধারণা নেই বেশিরভাগ ক্ষেত্রে। যারা শুদ্ধ ভক্ত তাদের কথা আলাদা। আর যেখানে বৈষ্ণব গ্রুপ বা বৈষ্ণব বিদ্বেষী তাদের সম্মিলন, সেখানে শুদ্ধ ভক্তগণ যান না। এই জন্য হাজার হোক অনেক বৈষ্ণব গ্রুপ থাকলেও, অর্থাৎ সাজা বৈষ্ণব থাকলেও, 2-4 জন তো প্রকৃত বৈষ্ণব থাকবেন, অতএব তাঁদের দর্শন করে আসি এই বলেও আমরা যেতে পারি না। তাহলে ওই তথাকথিত বৈষ্ণবদের সঙ্গের ফলে আমাদের অপরাধ হয়। শুদ্ধ বৈষ্ণবগণ অবৈষ্ণবের সভায় থাকেন না। প্রকৃত বৈষ্ণবতা যেখানে, প্রকৃত নাম কীর্তন যেখানে, সেইখানে শুদ্ধ বৈষ্ণবগণ যান। তো এই সম্মিলনীতে আহ্বান করেন, যেটি তথাকথিত বৈষ্ণবদের সম্মিলনী। বৈষ্ণব ভূপতি, অর্থাৎ তিনি জমিদার, তিনি ভূমি অধিকারী, তিনি মহারাজ। তা সেই বৈষ্ণব ভূপতি, তার মধ্যে তিনি বিষয় নিয়ে থাকলেও তার মধ্যে বৈষ্ণবের প্রতি সম্মান আছে, বৈষ্ণব সঙ্গের প্রতি আগ্রহ আছে, এই জন্য বৈষ্ণব ভূপতি বলেছেন। এই বৈষ্ণব ভূপতির সকাতর প্রার্থনায় আর্দ্র চিত্ত হয়ে শিল বাবাজি মহারাজ বলেন। শিল বাবাজি মহারাজ পরম করুণাময়, তিনি নিত্যসিদ্ধ পার্ষদ, পরমহংস কুল, তাঁদের আবার চূড়ামণি শ্রেষ্ঠ। তো বৈষ্ণবের হৃদয় কুসুম অপেক্ষা কোমল, তো ইনি আর্দ্রচিত্ত হয়ে গেলেন, তার হৃদয় ভিজে গেল, অর্থাৎ কৃপাময় হলেন।
তিনি প্রসন্ন হলেন, আর্দ্রচিত্ত হয়ে বাবাজি মহারাজ বললেন, আপনি যদি আমার সঙ্গ চান তাহলে আপনার সমস্ত সম্পত্তি গোমস্তাদের হাতে সমর্পণ করুন। যারা ভূমি, জমি, বিষয়, রাজত্ব দেখাশোনা করেন, সেই গোমস্তা, ম্যানেজার, কর্মচারী, বিশেষ বিশেষ কর্মচারী, পদাধিকারী, এই গোমস্তাদের হাতে আপনি দিয়ে এই নবদ্বীপের গঙ্গা তটে একটি ছই বেঁধে আমার সঙ্গে বাস করুন। বাবাজি মহারাজ একটি ছইয়ে থাকেন, এনাকেও একটা ছই বেঁধে সেখানে বাবাজি মহারাজের কাছে থাকতে বললেন। সঙ্গ করার তো কথা, আমাকে আপনার প্রাসাদে যেতে হবে না, আপনি নবদ্বীপের গঙ্গা তটে আসুন, একটি ছই নির্মাণ করে আমার পাশে বাস করুন, তাহলেই সঙ্গ হবে। তাহলে থাকার ব্যবস্থা হয়ে গেল নবদ্বীপের গঙ্গা তটে ছই বেঁধে। আর খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, আপনার ভোজনের জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি মাধুকরী করে এনে দেব। আর্দ্রচিত্ত বলে এই কথা বললেন। এই যে বলছেন বৈষ্ণব ভূপতি, তিনি যাদের দেখেছেন তাদের মধ্যে প্রকৃত বৈষ্ণবতার অভাব আছে, কারণ তারা তাহলে তাঁর প্রাসাদে গেলেন কেন? ভালো থাকা, ভালো খাওয়া যাবে, মহারাজ ডেকেছেন, আর চিন্তা কি? যাদের ডেকেছেন তাদের মধ্যে বৈষ্ণবতার অভাব আছে, কিন্তু তার মধ্যে বৈষ্ণব সেবা এবং বৈষ্ণব সঙ্গের আগ্রহ আছে, অতএব তিনি বৈষ্ণব ভূপতি বলেন। তাঁর প্রতি আর্দ্রচিত্ত হয়ে বললেন, আপনার ছই বেঁধে দেওয়া হবে, আপনি ছইয়ে থাকবেন, আর ভোজনের জন্য চিন্তা নেই, আমি মাধুকরী করে এনে খাওয়াবো। তখন আপনার ভজনময় কুটিরের প্রাঙ্গণে নিত্য নিমন্ত্রিত হইয়া আমি আবদ্ধ থাকিব। এখন ইনি নিমন্ত্রণ করছেন বাবাজি মহারাজকে যে আমাদের যে বৈষ্ণব সম্মেলনে আছেন সেখানে আপনিও আসুন, থাকুন, আপনার সঙ্গ চাই। আপনি প্রভুপাদের গুরুদেব, মানে আপনি বৈষ্ণব শ্রেষ্ঠ। অনেক এসেছেন, আমন্ত্রণ করেছি, তারা এসেছেন, এখন আপনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, আপনি আসুন। তাহলে নিমন্ত্রণিত করেছেন। এখন বাবাজি মহারাজ বলেন, আমি নিমন্ত্রিত হয়ে থাকবো, আবদ্ধ থাকবো আপনার ভজনময় কুটিরে। যখন আপনি আসবেন, সব পরিত্যাগ করে বিষয় আদি গোমস্তাদের হাতে দিয়ে আপনি গঙ্গা তটে নবদ্বীপে এখানে আসবেন এবং ছই নির্মাণ করে থাকবেন, আমি আপনার ব্যবস্থা করব, মাধুকরী করে খাওয়াবো, আপনি ভজন করবেন, তখন আপনার এই কুটির হবে ভজনময় কুটির, অর্থাৎ এই ছইটি এবং ছইয়ের প্রাঙ্গণ, ছইয়ের সামনে যে পানসি নৌকা ছিল আগে, এখন আছে নাকি জানি না, পানসি নৌকার উপরে একটি গোল মতো ঢাকা থাকে, যাতে রোদ না লাগে যাত্রীদের, একটু অল্প স্বল্প বৃষ্টিতে যেন ভিজে না যান, এই জন্য। সেইটি হচ্ছে ছই, ছোট্ট একটি কুটির, সামান্য তৃণ দ্বারা, পত্র দ্বারা নির্মিত। তো সেইখানে থাকবেন, ভজন করবেন, আমি সেই ছইয়ের অর্থাৎ সেই ভজনময় কুটিরের প্রাঙ্গণে নিত্য নিমন্ত্রিত হইয়া আবদ্ধ থাকিব, আমি সেখানে থাকব। আমি আপনার সঙ্গ তখন চাইব, এই জন্য আপনার ভজনময় কুটিরের সামনে সর্বদা আমি থাকব এবং আবদ্ধ থাকিব, আমাকে আর তখন কোথাও যেতে হবে না। অর্থাৎ আপনার সেই রকম করলে আমি আপনার সঙ্গ চাইব। এখন উনি এই বাহাদুর স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর, তিনি বাবাজি মহারাজের সঙ্গ চাইছেন। এখন বাবাজি মহারাজ বলছেন, আমি নিমন্ত্রিত থাকব, অর্থাৎ আমি আপনার এই ভজনময় কুটিরের সামনে থাকব, আমি আপনার সঙ্গ চাইব, হচ্ছে না? কারণ শুদ্ধ ভজন করলে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবগণ ভজন করেন যিনি, তার প্রতি প্রসন্ন হন, কৃপা করেন। কিন্তু যদি এখন আমি আপনার নিমন্ত্রণ স্বীকার করিয়া অপ্রাকৃত গৌরধাম হইতে আপনার ইন্দ্র প্রাসাদোপম ভবনে গমন করি, তাহা হইলে কয়েকদিনের মধ্যেই আমিও আমাকে রাজার প্রতিযোগী মনে করিয়া অনেক ভূমি সংগ্রহ করিতে ব্যস্ত হইয়া পড়িব। যদি তা না হয়, আপনি এলেন, ছইয়ে থাকলেন, আপনার ভোজনের ব্যবস্থা আমি মাধুকরী করে দেবো, আপনি ভজন করবেন, আপনার ভজনময় কুটিরের প্রাঙ্গণে আমি নিমন্ত্রিত আবদ্ধ হয়ে সর্বদা থাকব, অর্থাৎ আমি আপনার কাছে থাকবো, আমি তখন আপনার সঙ্গ চাইব। এইগুলি যদি না হয়, বরং আমি এই গৌরধাম পরিত্যাগ করে, গৌরধাম অপ্রাকৃত, আমরা বুঝতে পারি না, আমরা প্রাকৃত মনে করি, তা না করে আমি যদি আপনার এই নিমন্ত্রণ স্বীকার করে এই অপ্রাকৃত গৌরধাম, এই গঙ্গা তট নবদ্বীপ, আমার ছই, যে ছইয়ে থেকে ভজন করি সেইটি গঙ্গা তটে নবদ্বীপে, সেই অপ্রাকৃত গৌরধাম পরিত্যাগ করে আপনার ইন্দ্রপ্রাসাদ উপম, অর্থাৎ এই মহারাজের নিশ্চয়ই বড় রাজপ্রাসাদ ছিল, ইন্দ্রপ্রাসাদ উপম, অর্থাৎ যে প্রাসাদের উপমা ইন্দ্রের প্রাসাদ, অর্থাৎ ইন্দ্রের প্রাসাদ তুল্য, অর্থাৎ ইন্দ্রের প্রাসাদের সমান, অর্থাৎ খুবই রাজকীয় ব্যাপার।
সেখানে যদি যাই তাহলে কয়েকদিনের মধ্যেই আমার মধ্যে আপনার সঙ্গে প্রতিযোগিতা ভাব এসে যাবে, আমিও আমাকে আপনার প্রতিযোগী মনে করব, বিষয় পেয়ে যাব। এখন আপনি রাজা, আপনার প্রাসাদে এসছি, এখন আপনার প্রতিযোগী হয়ে যাব এবং অনেক ভূমি সংগ্রহ করতে চাইব যে আরও হোক, এইটুকু স্থান কেন পেয়েছি, আমি আরও পাই। অনেক ভূমি সংগ্রহ করিতে ব্যস্ত হইয়া পড়িব, কারণ সঙ্গ করা হবে রাজার। রাজার যে মনোবৃত্তি সেইটি এসে যাবে আমার মধ্যে, এবং আমিও এই আপনার মতো ভূমি সংগ্রহের চেষ্টা করব। এইটাই তো হয়, প্রতিযোগী মনে করা হয়। এখন এইসব বিষয়ে আসে কেন? এই যে বাবাজি মহারাজের শিক্ষা, এখান থেকে বর্তমানে প্র্যাকটিক্যালি যা হচ্ছে সেই বিষয়গুলি আসে কেন? দুঃখ লাগে হৃদয়ে। এই যে একটা কর্পোরেট সংস্থার মতো কৃষ্ণ কনসাসনেস চালানো হচ্ছে। আমি একটা মন্দিরে গেছিলাম, গিয়ে দেখি হিউম্যান রিসোর্সেস, অর্থাৎ এইচআরের ঘর। হিউম্যান রিসোর্সেস কোথায় থাকে? হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কোথায় থাকে? এই কর্পোরেট কোম্পানিতে থাকে, বড় বড় কোম্পানি, সেখানে এইচআর বলে একটি ঘর থাকে। সেখান থেকে সব ওই হিউম্যান রিসোর্স অর্থাৎ এমপ্লয়ীদের ক্রিয়াকলাপ, সময়, স্যালারি, প্রমোশন, কাজকর্ম এইসব খতিয়ে দেখা হয়, এইসব ব্যবস্থা করা হয়। একটা মন্দিরে গেছিলাম, কৃষ্ণ কনসাসনেসের মন্দির, সেখানে দেখি লেখা আছে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট। মন্দিরে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট কেন? কারণ ওটি একটি কর্পোরেট পদ্ধতিতে চলছে, সব জায়গাতেই তাই হচ্ছে, বেশিরভাগ জায়গায় কর্পোরেট পদ্ধতি। তো সেখানে এটি কেন হচ্ছে? কারণ ওই যে বিষয় এসে গিয়েছে, ওই জন্য মন্দিরকে কর্পোরেট সংস্থার মতো চালানো হচ্ছে। সেখানে যারা রয়েছেন তাদেরকে এমপ্লয়ি মনে করা হচ্ছে। আবার এটাও দেখেছিলাম, একজন খুব কান্নাকাটি করেছিলেন যে অমুক একজন ব্রহ্মচারী, তাকে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরখাস্ত করে দিয়েছে এবং তাকে বার করে দিয়েছে মন্দির থেকে। তা তো হবেই, আপনি যে কাঁদছেন কেন? ও যারা রয়েছে, যাদের জন্য রয়েছে, যারা চালাচ্ছে, সব ওই কর্পোরেট সংস্থার মতো। এখানে কৃষ্ণ কনসাসনেস কোথায়? তাহলে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট প্রয়োজন কেন হয়? প্রভুপাদ অপ্রকটের আগে বললেন, ফর্ম এ গভর্নিং বডি অফ 10 to 12 পার্সনস, 10 থেকে 12 জন সংখ্যক ব্যক্তির একটা গভর্নিং বডি তৈরি করে এই মন্দিরের সেবা আদি পরিচালনা করা হোক। কিন্তু সেটাকে এখন ধীরে ধীরে জিবিসি, গভর্নিং বডি কমিশন, অ্যাব্রিভিয়েট করে জিবিসি, সেই ধরনের জিনিস করে একদম কর্পোরেট সংস্থা করে দেওয়া হয়েছে। সেখানে মাজন দেওয়া হয়, বস্ত্র দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়, ঘরে পয়সা পাঠানো হয়, একটা চুক্তি করে লোকজনকে রাখা হয়, বলে তারাই নাকি ডিভোটি। যখন বিষয় হয় তখন এরকম পরিস্থিতি আসে। এইবার কোনো কোনো মন্তব্যে আমি দেখি তারা বলছেন, আপনারা এত হিংসা করছেন কেন? আমাদের অর্থ আছে, উঁচু মন্দির আছে, বড় মন্দির আছে, এত লোকজন আছে, হিংসা করছেন কেন? আপনাদের মাঠ শূন্য হয়ে গেল, আপনারা প্রচার করেননি এতদিন, আপনারা প্রভুপাদের কথা শোনেননি, আপনাদের গুরু পরম্পরা নেই, প্রভুপাদ আপনাদের পরিত্যাগ করেছেন, ইত্যাদি। তা তো হবেই, কারণ তারা কর্পোরেট সংস্থা করে প্রতিযোগী মনে করছেন। প্রভুপাদের সংস্থা গৌড়ীয় মঠকে প্রভুপাদের দৈব বর্ণাশ্রম ধর্মে থেকে যাতে জীব হরিভজন করতে পারে সেই জন্য তৈরি করে দেওয়া গৌড়ীয় মঠকে তারা এখন প্রতিযোগী মনে করছেন। নিজেরা কর্পোরেট সংস্থা হয়েছেন। কর্পোরেট সংস্থায় থেকে কি আর হরিভজন হয়? কি আর কোনো কোম্পানি? এটা কিন্তু কোনো কোম্পানি নয়। তারা যখন কোম্পানি, অর্থ, বড় অট্টালিকা, প্রচুর লোক ইত্যাদি সংগ্রহ করে নিয়েছেন, এখন তারা তাদেরই যে প্যারেন্ট অর্গানাইজেশন অর্থাৎ যেটি মূল কেন্দ্র সেইটির সঙ্গে প্রতিযোগী ভাব করছে। হচ্ছে না? এখানে বাবাজি মহারাজ কি বলেন, আমি যদি যাই আপনার কাছে তাহলে আরও ভূমি সংগ্রহ করতে চাইবো, তারপর ধীরে ধীরে আপনাকে আমার প্রতিযোগী মনে হবে। তাহাতে এই ফল হইবে যে কৃষ্ণ ভজনের পরিবর্তে বিষয় ভজনের স্পৃহা আমার হৃদয়ে উদিত হইবে। এইটি হচ্ছে বিষয় ভজন। সব জায়গায় বিষয় ভজন, আমরা আগে এই নিয়ে আলোচনা করেছি। সব জায়গায় বিষয়, লোক সংগ্রহ একটি বিষয়, কিন্তু লোকে মনে করছে প্রচার হচ্ছে, প্রচারে অনেক লোক আসছে, কিন্তু আসল উদ্দেশ্য লোক সংগ্রহ, শিষ্য সংগ্রহ, অনুসরণকারী সংগ্রহ। যারা শিষ্যাদি হচ্ছেন না তাদেরকে অনুসরণকারী হিসেবে রেখে দেওয়া হচ্ছে, যারা তাও হচ্ছেন না তাদের কাছ থেকে একটা মেম্বারশিপ ফি নিয়ে বলা হচ্ছে এইটা দেয়া হবে, টাইম শেয়ারের মতো, ওনারশিপের মতো, এত টাকা দিয়ে দাও, তাহলে এই সব ওনারশিপ তুমি যখন আসবে বলবে আমরা তোমাকে থাকতে দেবো। এইগুলি পশ্চিমী দেশের সিস্টেম। হিলটন, গ্র্যান্ড ভ্যাকেশনস,
যেখানে কি করা হচ্ছে, বলা হচ্ছে আমাকে এত টাকা দিয়ে দাও, তারপর প্রতি বছর বছর এত টাকা দেবে মেনটেন্যান্সের জন্য, এই ঘর এইসব যখন যেখানে যাবে আমাদের যত প্রপার্টি আছে সেইখানে তোমরা থাকতে পারবে। এটাও তো ওই একই হচ্ছে, কর্পোরেট সংস্থা যেভাবে মেম্বারশিপ করে দিয়ে ওনারশিপ দেয়, ওটা একটা স্ক্যাম। বলে তুমি ওনারশিপ পেয়ে যাবে, তোমার এই সব সংস্থায় তোমার অধিকার থাকবে, যখন আসবে তুমি থাকতে পারবে, এইরকমই তো করা হচ্ছে। সুতরাং এইগুলো দিয়ে লোক এবং বিষয় সংগ্রহ করা হচ্ছে। এখানে হরিভজনের অওয়া কখন নেই, এইগুলি পরিত্যাগ না করলে কখনো হরিভজন সম্ভব নয়। এই কর্পোরেট সংস্থা, টাইম শেয়ার ইত্যাদি সব জায়গাতেই এখন এইসব রোগ ছড়িয়ে পড়ছে, পশ্চিমী দেশের এইগুলির সিস্টেম। তো সেখানে এই ফল হবে যে কৃষ্ণ ভজনের পরিবর্তে বিষয় ভজনের স্পৃহা আমার হৃদয়ে উদিত হইবে। বাবাজিমা যে শিক্ষাটা দিলেন, কৃষ্ণ ভজনের পরিবর্তে বিষয় ভজনের স্পৃহা। আমরা বদ্ধ জীব, আমরা যেখানে বিষয় পাবো সেইখানেই আগ্রহী। আমাদের বিষয় অনেক, ইন্দ্রিয়ের বহু বিষয় আছে, ভালো খাওয়ার বিষয়, ভালো থাকার বিষয়, আরামে ঘুমানোর বিষয়, আরামে শোয়ার বিষয়, ভালো জিনিস দেখার বিষয়, ভালো সময় কাটানোর বিষয়। তারপর আবার এই পুরুষ সঙ্গ বা স্ত্রী সঙ্গ, অঙ্গস্পর্শ, চোখের দর্শন, তাদের কথা কানে শুনব, কর্ণে শ্রবণেন্দ্রিয়ে তাদের কথা যাবে একে অপরের, পুরুষ স্ত্রী ইত্যাদি। সেখানে বৈধ এবং অবৈধভাবে, বিশেষ করে আবার অবৈধভাবে সেই সব সঙ্গ হবে, সবই পাওয়া যাবে। হরিভজন না থাকলে এই সবই এসে যাবে এবং আমাদের সর্বনাশ করবে। কৃষ্ণ ভজন আছে কোথায়? কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ কৃষ্ণ চিত্ততা কোথায়? কৃষ্ণ চিত্ততা হয়েছে মানে কৃষ্ণ চিত্ততা মানে চিত্তে সবসময় কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনাময় চিত্ত হয়েছে না বিষয় ভাবনাময় চিত্ত? কর্পোরেট সংস্থায় থেকে কর্পোরেশনের মতো মন্দিরগুলিকে চালিয়ে সেখানে বিষয় ভজনের স্পৃহা হচ্ছে। বাবাজি মহা স্বয়ং বললেন এইটি হবে যখনই বিষয় হাতে এসে যাবে আপনার প্রাসাদে গেলে, তখন আমি আপনাকে প্রতিযোগী মনে করব, আরও ভূমি সংগ্রহ করতে যাব, এইটুকু ঘর কেন আরও হোক, শুধু এইগুলি কেন, আমার নামেও কিছু, আমার অধীনেও কিছু ভূমি আদি থাকুক, আমার অধীনেও কর্মচারী থাকুক, এই সব করব। তখন ফল এই হবে যে কৃষ্ণ ভজনের পরিবর্তে বিষয় ভজনের স্পৃহা আমার হৃদয়ে উদিত হবে। তার ফল কি হবে? এবং তৎফলে ক্রমশঃ আমি আমাকে বৈষ্ণব রাজার হিংসার পাত্র করিয়া তুলিব। এখনো তাই হচ্ছে, এরা হিংসা করছে আর এদেরকেও কেউ হিংসা করছে। বিষয় ভজন করলে ওই সামনে যখন বিষয়, তখন সবাই তো বিষয় চাই, এই জন্য যারা সেই বিষয় পেয়েছে বা পেতে চলেছে তাদের সঙ্গে আমাদের হিংসা হয়। এই যে ঈর্ষা, জেলাসি, হিংসা, এটা আসে কি করে? আমি যে জিনিসটি চাই আরও অনেকে সেই জিনিসটি চায়, আর কেউ সেই জিনিসটি পেয়ে গেছে, তখন আমার হিংসা হয়, আমি ওই রকম জিনিস পাই বা তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাই। সুতরাং এই জিনিসটি হবে। আর রাজা ভূমি অধিকারী স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর, তিনি ভূমি অধিকারী, তিনি ডাকছেন, কিন্তু আমি তখন হিংসার পাত্র হয়ে যাব, নিজেকে হিংসার পাত্র করে তুলব। কারণ আমিও তাই চাইছি যেটি রাজা চান, সবাই বিষয় চাইছে, আমিও বিষয় চাই, তাহলে আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, হিংসা হবে, এই জগতে যেটা হচ্ছে। আর যদি কৃষ্ণ ভজন চাই, বিষয়ে আসক্তি না থাকে, কৃষ্ণ ভক্তি এমন একটি অপ্রাকৃত বিষয়, সেখানে ঈর্ষা আসে না। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি জিনিসের মধ্যে মাৎসর্য অর্থাৎ হিংসা, এই জিনিসটিকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় কোথাও লাগান নাই, পরিত্যাগ করতে বলেছেন। এই মাৎসর্য জগতের বিষয়ের প্রতিযোগী হিসাবে একে অপরের সঙ্গে আমরা মাৎসর্য অর্থাৎ হিংসা করে থাকি। কৃষ্ণ ভজনে হিংসা নেই, যেখানে হিংসা সেখানে কৃষ্ণ ভজন নেই। যেখানে হিংসা, দলাদলি, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা, একে অপরকে দেখতে না পারা, সেখানে কৃষ্ণ ভজন নাই, সেখানে ঈর্ষা আছে। ঈর্ষা মানে কলি, এই জগতের একটা দোষ ঈর্ষা। মাৎসর্য পরিত্যাগ না করলে কখনো হরিভজন সম্ভব নয়। কামকে কৃষ্ণ সেবায় লাগিয়েছেন, কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধকে কৃষ্ণ সেবায় লাগিয়েছেন, এই বৈষ্ণব বিদ্বেষের বিরুদ্ধে ক্রোধ করা। ভগবান এবং বৈষ্ণবের যেখানে বিদ্বেষ হচ্ছে সেখানে ক্রোধ করাটা দরকার, যদি না করেন তাহলে পতিত হয়ে যাবেন। এইভাবে কাম, ক্রোধ, লোভ, সাধুসঙ্গ, সেই সাধুসঙ্গে হরিকথা শ্রবণ, এখানে লোভ, লোভ কিসে? রসগোল্লায় নয়, ভালো সিংহাসনে, ভালো বাড়িতে, ভালো ভূমিতে, ভালো পুরুষে, ভালো স্ত্রীতে নয়, লোভ সাধুসঙ্গে, লোভ সাধুসঙ্গে হরিকথায়। তাহলে আর প্রতিযোগিতা থাকবে না, সবাই শুনুন না হরিকথা।
হরিকথা অফুরন্ত, অমৃত, ইনফাইনাইট, অসীম, অনন্ত, সেখানে আর তো হিংসার প্রয়োজন। যেখানে অনেক আছে সেখানে তো আর হিংসা নেই। কিন্তু পৃথিবীতে বিষয় নির্দিষ্ট সামান্য পরিমাণে আছে, সেইটি নিয়ে হিংসা। দুই ভাইয়ে হিংসা হচ্ছে, পিতা পুত্রের হিংসা হচ্ছে, প্রতিবেশীর সঙ্গে হিংসা হচ্ছে, কারণ বিষয় নির্দিষ্ট পরিমাণ, অল্প পরিমাণ, 2 কাঠা জমি, 2 বিঘা জমি, ওই পর্যন্তই। সুতরাং যে হিংসাটি হবে সেটি এই বিষয় স্পৃহার জন্য। যেখানে বিষয় স্পৃহা সেখানে হিংসা। মঠ মন্দির বেদখল করে নিয়েছে কারা? কলিদ্দূত। কলিদ্দূতেরা মঠ মন্দির বেদখল করে নিয়েছে, তখন আরো কিছু কলিদ্দূত তাদের সঙ্গে হিংসা করছে। হিংসাটা কাদের মধ্যে হচ্ছে? কলিদ্দূতেদের মধ্যে। কেন? মঠ মন্দিরকে তারা আর অপ্রাকৃত ভজনের স্থান দেখছেন না, হরিনাম করার স্থান দেখছেন না, চেয়ার হিসেবে দেখছেন। আচার্যের একটা চেয়ার আছে, উপাচার্যের চেয়ার আছে, সেক্রেটারির চেয়ার আছে, সভাপতির চেয়ার আছে, প্রচারকের চেয়ার আছে, তারপর মূল পূজারীর চেয়ার আছে, সব সুবিধা আছে। এই পজিশনগুলো যদি হরিভজন না করা হয় তাহলে এই পজিশনগুলোর খুব সুবিধা আছে। এখন এইগুলি নিয়ে সব হিংসা। তাই একটা দল এখন মঠের বাইরে, আর একটা দল মঠের মধ্যে। তারা দেখছে কি করে এই মঠটি রাখা যায়, চলো শ্রদ্ধালু ব্যক্তিরা প্রণামাদি দিয়ে গেছে, সেইগুলো খরচা করি উকিলের পেছনে। কারণ এটা তো আর হরিভজনময় স্থান নয়, এটি বিষয়। এত বড় প্রপার্টি, আরও প্রপার্টি গজিয়ে উঠবে এখানে। তা সেইখানে আমরা ওই একে অপরের হিংসার পাত্র হয়ে যাচ্ছে। এখানে বাবাজি মহারাজ বলছেন, তৎফলে ক্রমশ আমি আমাকে বৈষ্ণব রাজার হিংসার পাত্র করিয়া তুলিব। কাজেই যদি আপনার সহিত আমার নিত্য প্রণয় রাখিতে হয়। নিত্য প্রণয় কেন? এখানে তো প্রভুপাদের গুরুদেবকে, ও ইনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, এনাকে ডেকে আনো, এই যে প্রণয়। আর বাবাজি মহারাজ তাঁর এই সকাতর প্রার্থনাতে আর্দ্রচিত্ত হলেন, তাহলে বাবাজি মহারাজ কৃপা করছেন তাকে। এখন যদি এই প্রণয় রাখতে হয় রাজার দিক থেকে, তাহলে কি করতে হবে? প্রণয় রাখতে হয়, এবং বৈষ্ণব বন্ধু আপনি যদি আমার প্রতি কোনো কৃপা প্রকাশ করিতে সত্যই ইচ্ছা করেন, যদি আমার প্রতি প্রণয় রাখতে হয়, আমাকে ডেকে নিয়ে গিয়ে হিংসার পাত্র, বাবাজি মহারাজ তো যাবেন না, আর বাবাজি মহারাজ হিংসা করতেও পারেন না, আমাদের শিক্ষার জন্য বলেছেন, আমাকে ডেকে নিয়ে যাবেন, তারপর আমি আপনার প্রতিযোগী হয়ে উঠবো, আরও ভূমি চাইব ইত্যাদি, তাতে প্রণয় থাকবে না, তাতে হিংসা এসে যাবে। তা না করে যদি বর্তমানে আপনার যে প্রণয় রয়েছে, যে প্রণয়, যে প্রীতির জন্য আপনি আগ্রহ করে আমাকে আমন্ত্রণ করছেন, সেইটি যদি রাখতে হয়, এবং আপনি বৈষ্ণব বন্ধু, এনাকে রাজা, ভূমি অধিকারী, প্রচুর টাকা আছে, দেখছেন না আজকাল তথাকথিত প্রচারকরা যদি এইরকম ইনভাইটেশন পায় তো সেইখানে গিয়ে মঠ মন্দির করে দিয়ে একদম বাস বিরাট একটা প্রপার্টি হয়ে গেল কৃষ্ণ কৃষ্ণ কনসাসনেসের নামে, এইরকম হয়ে যাবে। হরিভজন হবে কি না, হরিভজনে আগ্রহী কিনা, সেসব কেউ দেখবে না, আগে প্রপার্টিটা হয়ে যাক। এবং দেখা যাচ্ছে তো, ওরা 10 কাঠা জমি দিচ্ছে, সেখানে আমি এখন মন্দির করতে ব্যস্ত হয়ে গেছি, ভজন সাধনার কোথাও কিছু নেই। তা বৈষ্ণব বন্ধু আপনি, তাকে রাজা বা প্রচুর অর্থ আছে, খুব ভালো অফার, এরকম তো অনেকে দেখেন। এখানে বাবাজি মহারাজ শিক্ষা দিচ্ছেন, বৈষ্ণব বন্ধু আপনি যদি আমার প্রতি কোনো কৃপা প্রকাশ করিতে সত্যই ইচ্ছা করেন, তবে বিশ্বম্ভরের এই অপ্রাকৃত ধামে বাস ও মাধুকরীর দ্বারা জীবন নির্বাহ করিয়া অনুক্ষণ হরিভজন করাই কর্তব্য। কারণ বাবাজি মহারাজ যেহেতু পরমহংস কুলচূড়ামণি, তিনি ছইয়ে বাস করেন, মাধুকরী করে জীবন নির্বাহ করেন, অতএব তিনি সেই সর্বোচ্চ পদের জন্য তাকে আহ্বান করলেন, এই স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুরকে। এখন আর সকলে যারা গৃহস্থ আশ্রমে থেকে হরিভজন করেন, তারা গৃহে থেকে হরিভজন করবেন। কিন্তু শিক্ষাটি এখানে এই যে, যদি কৃষ্ণভজন সরিয়ে রেখে আমরা কোথাও এই লোক সংগ্রহের বিষয়, লোক সংগ্রহ একটি বিষয়, ভূমি সংগ্রহের বিষয়, মন্দিরের নামে, মন্দিরের প্রপার্টির নামে, সেবার নামে, তথাকথিত পুতুলগুলি, যেগুলি আসলে শ্রীবিগ্রহ নন, শুদ্ধ মহাবৈষ্ণব থাকবেন, তার হৃদয় থেকে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, এরকম সব পুতুলগুলোর সেবা হচ্ছে, তারপর তো সব সেবা বিক্রিও হয়ে যাচ্ছে, সব বিক্রি হয়। দুপুরের রাজভোগ বিক্রি হয়, সকালের মঙ্গল আরতি বিক্রি হয়, সব কিছুই বিক্রি হয়, সব কিছুতেই পয়সা। কীভাবে বিষয় আনা যায়, সেই সব যদি হয়, তাহলে ওই একে অপরের প্রতি হিংসা আর প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিযোগিতা হয়, এখানে আর কোথাও কৃষ্ণভজন থাকে না। তা আপনি যদি আমার সঙ্গে নিত্য প্রণয় রাখতে চান, চিরকালের বন্ধু হয়ে যাব আমরা, এই নিত্য, অনিত্য নয়, অনিত্য, এখানে সব অনিত্য বন্ধুত্ব। আর যদি নিত্য প্রণয় অর্থাৎ এই অপ্রাকৃত সম্বন্ধ রাখতে চান, এবং বৈষ্ণব বন্ধু আপনি, আমার প্রতি আপনি কোনো কৃপা প্রকাশ করতে চান, কৃপা করুন, আসুন নবদ্বীপে বাস করুন। এখানে আসলে মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর তিনি কৃপা চাইছেন, কিন্তু বাবাজি মহারাজ দিনহীন হয়ে বলছেন, আপনি যদি আমার প্রতি কৃপা প্রকাশ করতে চান সত্যই,
সেই ইচ্ছা করেন। তবে বিশ্বম্ভর গৌরসুন্দরের এই অপ্রাকৃত ধামে বাস ও মাধুকরীর দ্বারা জীবন নির্বাহ করিয়া অনুক্ষণ হরিভজন করাই কর্তব্য। ধন্যবাদ, প্রণাম, সময় হয়ে গেছে। কেউ যে বলতে চাইলে বলতে পারেন। জয় বাবাজি মহারাজ, জয় নিতাই।